হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেল ভয়েস অফ জেরিনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিন তো তোমাদের সাথে কত রকমের গল্প করি, তাই না? কিন্তু আজকের গল্পটা একটু অন্যরকম। এটা কোনো বানানো গল্প নয়, বরং আমার জীবনের ডায়েরির পাতা থেকে তোলা একটা সত্যি ঘটনা। একটা ঘটনা যা আমার জীবনকে এমন একটা মোড়ে এনে দাঁড় করিয়েছিল যা আমি কখনো ভাবতেও পারিনি। তোমরা তো জানোই আমি আমার মনের সব কথা তোমাদের সাথেই ভাগ করে নিই, তাই ভাবলাম এই গল্পটাও তোমাদের শোনাই। আমার নাম তানিয়া। আজ থেকে প্রায় 3 বছর আগের কথা। সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি, আর সব সাধারণ বাঙালি মেয়ের মতো আমারও বাড়ির চাপে বিয়েটা হয়েই গেল। পাত্র ইমন, দুবাইতে থাকে। খুব ধুমধাম করে বিয়ে হলো, কিন্তু বিয়ের আনন্দটা খুব বেশি দিন স্থায়ী হলো না। বিয়ের মাত্র 1.5 মাস পরেই ইমন আবার দুবাইতে ফিরে গেল। কথা ছিল বছর 2 পরপর দেশে আসবে। সেই থেকে আমার জীবনটা যেন একটা দীর্ঘ অপেক্ষার স্টেশন হয়ে গেছে। এই বিশাল বাড়ি, এত লোকজন, কিন্তু আমার পৃথিবীটা একদম একা। অবশ্য একা বললে ভুল হবে, আমার শাশুড়ি মা খুব ভালো মানুষ, আর আছে আমার 2 দেবর, সাগর আর আকাশ। সাগর আমার মেজ ভাসুর আর আকাশ ছোট। আমাদের একটা বিশাল যৌথ পরিবার। আমার স্বামী সবার বড়। আমাদের বাড়ির পরিবেশটা সবসময় ঝমঝমে থাকে। তবে গত শীতে যেন আনন্দের একটা সুনামি বয়ে গেল, কারণ আমার মেজ ভাসুর সাগরের বিয়ে ঠিক হলো। ব্যাস, আজ যায় কোথায়, বাড়িটা যেন একটা উৎসবের মেলায় পরিণত হলো। তোমরা তো জানোই বাঙালি বাড়ির বিয়ে মানে কি। দূর দূরান্তের সব আত্মীয় স্বজন এসে হাজির। বাড়িটা সারাক্ষণ লোকে লোকারণ্য। কে কোথায় বসছে, কে কোথায় ঘুমাচ্ছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। এই হইচই আর আনন্দের মধ্যেই আমার ননদ মানে ইমনের ছোট বোন তার পুরো পরিবার নিয়ে আমাদের বাড়ি এসে হাজির। বিয়ের প্রায় 1 সপ্তাহ আগেই। আমার ননদের এক ছেলে, নাম তপু। বয়স 15 কি 16 হবে। ক্লাস 10-এ পড়ে। ছেলেটা ভীষণ শান্ত স্বভাবের আর একটু লাজুক প্রকৃতির। ও বাড়িতে আসার পর থেকেই আমার আশেপাশে ঘুরঘুর করতে শুরু করলো। আসলে ওর বয়সী আর কোনো কাজিন আমাদের বাড়িতে ছিল না, তাই হয়তো ওর একাও লাগছিল। তপু ছেলেটা প্রথম থেকেই আমার খুব কাছের হয়ে গেল। সারাদিন আমার সাথে এটা সেটা নিয়ে গল্প করত, আমার কাজ দেখত, আর মাঝে মাঝে এমনভাবে আমার দিকে তাকিয়ে থাকতো যেন ওর চোখে বয়সের চেয়েও অনেক বেশি গভীরতা। আমি অবশ্য বিষয়টাকে তেমন পাত্তা দিতাম না, ভাবতাম হয়তো কিশোর বয়সের স্বভাব, তাই এমন করে। বিয়ের তখনও 3-4 দিন বাকি। বাড়িটা কানায় কানায় পূর্ণ। রাতে শোবার জায়গা পাওয়াটাই যেন একটা যুদ্ধ। আমার নিজের ঘরটাও আত্মীয়দের দখলে চলে গেল। আমি আর কোথায় যাই? শেষে আমার শাশুড়ি মা রান্নাঘরের পাশে ছোট্ট একটা স্টোর রুমে আমার জন্য থাকার ব্যবস্থা করে দিলেন। ঘরটার এক কোনায় চাল ডালের বস্তা রাখা, আর অন্য কোনায় কোনো মতে একটা চৌকি পাতা। কি আর করা, আমি সেখানেই মেনে নিলাম। কিন্তু আসল সমস্যাটা হলো রাতে। সেই রাতে আমার ননদ এসে আমাকে বললেন, বৌমা, তপু তো ওর কাজিনদের সাথে ঘুমাতে চাইছে না, ওরা নাকি সারা রাত জেগে আড্ডা দেবে। তুমি যদি কিছু মনে না করো, আজ রাতটাও তোমার সাথে ঘুমোক। আমি কি বলবো ভেবে পেলাম না। একটা 15 বছরের ছেলে, আমার ভাগ্নের মতো, ওকে না করে কি করে? আবার একটা ছোট্ট ঘরে ওর সাথে একা থাকতে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। কিন্তু পরিস্থিতির চাপে রাজি হওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সেই রাতে আমি আর তপু ওই ছোট্ট ঘরটায় শুতে গেলাম। ঘরটা এত ছোট যে ঠিকমতো নড়াচড়া করারও জায়গা নেই। মশা তাড়ানোর জন্য 2টো কয়েল জ্বালিয়ে দেওয়া হলো। কয়েলের কটু গন্ধে আমার মাথা ধরে যাচ্ছিল। আমি কোনো মতে শুয়ে পড়লাম, কিন্তু অস্বস্তিতে ঘুম আসছিল না। তপু আমার পাশে চুপচাপ শুয়েছিল। আমি বুঝতে পারছিলাম ওরও ঘুম আসছে না। ওর নিঃশ্বাসের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। চারিদিকে বিয়ের বাড়ির হইচই কিছুটা কমে এসেছে, কিন্তু আমার মনের ভেতরটা কেন যেন অজানা এক আশঙ্কায় তোলপাড় করছিল। হঠাৎ মাঝরাতে জানালার দিকে একটা অদ্ভুত শব্দ হলো। খট করে একটা আওয়াজ। আমার বুকের ভেতরটা যেন বরফ হয়ে গেল। আমি কান পেতে রইলাম। কিছুক্ষণ পর আবার সেই শব্দটা হলো, খটখট। কেউ যেন বাইরে থেকে জানালাটা খোলার চেষ্টা করছে। আমি ভয়ে জমে গেলাম। এই মাঝরাতে কে হতে পারে? আমি আস্তে করে তপুর দিকে তাকালাম, দেখলাম ও চোখ বন্ধ করে আছে, কিন্তু আমি নিশ্চিত ও ঘুমোচ্ছে না। ওর শরীরটা শক্ত হয়ে আছে। আমার মনে হলো ও শব্দটা শুনেছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কে দাঁড়িয়ে আছে ওই জানালার ওপাশে? এই ভরা বাড়িতে এত মানুষের ভিড়ে আমার ঘরের জানালায় কে টোকা দিচ্ছে? আমার মনের মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। আমি কি উঠে গিয়ে দেখব, নাকি চুপচাপ শুয়ে থাকব? মাঝরাতে জানালার ওপাশে খটখট শব্দটা শুনে আমার বুকের ভেতরটা যেন বরফ হয়ে গিয়েছিল। এই অচেনা জায়গায় একটা প্রায় অপরিচিত ছেলের সাথে ছোট্ট একটা ঘরে আমি একা। ভয়ে আমার গলা শুকিয়ে আসছিল। আমি আস্তে করে তপুকে ডাকলাম, তপু, তপু, শুনেছিস? কিন্তু ওর কোনো সাড়া নেই। ও এমনভাবে পাশ ফিরে শুলো যেন গভীর ঘুমে অচেতন। অথচ আমি স্পষ্ট বুঝতে পারছিলাম ও জেগে আছে। ওর শক্ত হয়ে থাকা শরীরটাই বলে দিচ্ছিল ও ভয় পেয়েছে, কিন্তু সাহসের অভাবে সাড়া দিচ্ছে না। আমি ভাবলাম এভাবে ভয় পেয়ে থাকলে চলবে না। কি হতে পারে বাইরে? চোর নাকি অন্য কেউ? যাই হোক, আমাকে দেখতেই হবে।
আমি খুব সাবধানে চৌকি থেকে পা নামালাম। আমার হৃৎপিণ্ডটা এত জোরে ধুকপুক করছিল যে মনে হচ্ছিল আমার নিজের কানের কাছেই যেন কেউ ঢাক বাজাচ্ছে। আমি পা টিপে টিপে জানালার দিকে এগোলাম। ঘরটা এতটাই ছোট যে চৌকি থেকে জানালার দূরত্ব মাত্র কয়েক পা। কয়েলের ধোঁয়ায় ঘরের ভেতরটা কেমন যেন রহস্যময় লাগছিল। আমি জানালার খিলের দিকে হাত বাড়ালাম। আমার হাতটা থরথর করে কাঁপছিল। বাইরের চাঁদের আলো ছিল, কিন্তু জানালাটা গাছের ছায়ায় ঢাকা থাকায় কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছিল না। আমি এক মুহূর্তের জন্য দ্বিধা করলাম, যদি কোনো বিপদ হয়, কিন্তু মনের ভেতর থেকে একটা জোর পেলাম। আমি চোখ বন্ধ করে এক ঝটকায় খিলটা খুলে দিলাম। জানালাটা খুলতে যা দেখলাম তাতে আমার আয়ের তলা মাটি সরে গেল। বাইরে যে দাঁড়িয়ে আছে তাকে আমি খুব ভালো করে চিনি। সে আমার ছোট দেবর আকাশ। আমি অবাক হয়ে গেলাম, আকাশ এই মাঝরাতে আমার ঘরের জানালায় কি করছে? ওর চোখ দুটো নেশায় লাল হয়ে আছে আর মুখে একটা অদ্ভুত হাসি। আমাকে দেখেও ফিসফিস করে বলল, ভাবি, দরজাটা খোলো। আমার মাথাটা রাগে জ্বলে উঠল। আমি কঠোর স্বরে বললাম, আকাশ, তুমি এখানে কি করছো? যাও এখান থেকে। আকাশ যেন আমার কথা শুনতেই পেল না। ও আবার বলল, আরে হলোই না, তোমার সাথে জরুরি কথা আছে। আমি জানতাম আকাশের সাথে আমার সম্পর্কটা ঠিক স্বাভাবিক দেবর ভাবির মতো নয়। ও প্রথম থেকেই আমার কাছে একটু বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত। ওর চোখের চাহানি, কথা বলার ভঙ্গি, সবকিছুতেই একটা অন্যরকম ইঙ্গিত থাকতো, যেটা আমি বরাবরই এড়িয়ে চলেছি। ইমন দেশে না থাকার সুযোগে ও প্রায়ই আমার কাছাকাছি আসার চেষ্টা করত, কিন্তু আজ রাতে ওর এমন আচরণ আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিল। আমি বললাম, কোনো কথা থাকলে সকালে হবে, এখন যাও, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। আকাশ হাসল। সেই হাসিটা আমার কাছে ভীষণ কুৎসিত মনে হলো। ও বলল, কেউ দেখবে না ভাবি, সবাই ঘুমাচ্ছে। আমি শুধু তোমার সাথে একটু সময় কাটাতে এসেছি। ওর কথা শুনে আমার গা ঘিন ঘিন করে উঠল। আমি কিছু বলার আগেই ও জানালার গ্রিল ধরে ঝাঁকাতে শুরু করলো। দরজাটা খোলো বলছি। আমি ভয় পেয়ে গেলাম, যদিও জোর করে কিছু করার চেষ্টা করে। আমি তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে খিল লাগিয়ে দিলাম। আমি প্রায় দৌড়ে চৌকিতে ফিরে এলাম। আমার সারা শরীর কাঁপছে। আমি কম্বলটা টেনে সারা গায়ে জড়িয়ে নিলাম। তপু তখনও ঘুমের ভান করে পড়ে আছে। আমি বুঝতে পারছি না ও কি সত্যিই সবটাও দেখেও না দেখার ভান করছে, নাকি ও এতটাই ভয় পেয়েছে যে নড়তেও পারছে না। আমি আকাশের উপর প্রচণ্ড রেগেছিলাম, কিন্তু তার চেয়েও বেশি ভয় পাচ্ছিলাম। এই ছেলেটা এতটা বেপরোয়া হয়ে উঠবে আমি ভাবতেও পারিনি। আমার মনে হলো ইমনকে সবটা খুলে বলা উচিত, কিন্তু সে তো হাজার হাজার মাইল দূরে। আমি এখানে একা কি করব? আমি আকাশের এই বাড়াবাড়ির একটা কারণ খুঁজে পেলাম। বছরখানেক আগে ও ইউরোপ যাওয়ার জন্য দালাল ধরেছিল। বাড়ির সবার অমতেই কাজটা করেছিল। শেষে দালালের খপ্পরে পড়ে অনেকগুলো টাকা নষ্ট হয়। তারপর থেকে ও পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়িতেই বসে আছে। সারা দিন বন্ধুদের সাথে আড্ডা দেয় আর রাত করে বাড়ি ফেরে। ওর আচরণ দিন দিন কেমন যেন উগ্র হয়ে যাচ্ছিল, কিন্তু আমার সাথে এমনটা করবে তা আমার কল্পনার বাইরে ছিল। আমি যখন আকাশের সাথে কথা বলছিলাম তখন আমার মনে হচ্ছিল এই ছেলেটা আর আগের মতো নেই। ওর ভেতরটা যেন অন্ধকারে ডুবে গেছে। আমি ওর জন্য কষ্টও পাচ্ছিলাম, আবার ওর উপর প্রচণ্ড রাগও হচ্ছিল। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। আমি বুঝলাম আকাশ চলে গেছে, কিন্তু আমার চোখের ঘুম কোথায় যেন হারিয়ে গেল। আমি সারা রাত জেগে ভাবলাম। ভোরের আলো ফুটতেই আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সকালে ঘুম থেকে উঠে আমি এমন ভাব করলাম যেন কিছুই হয়নি, কিন্তু আমার ভেতরটা সারাক্ষণ ভয়ে কুঁকড়েছিল। আমি আকাশকে এড়িয়ে চলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু আমি জানতাম ও সহজে হাল ছাড়ার পাত্র নয়। সেই দিন বিকেলে আমি যখন ছাদে কাপড় মেলতে গেলাম তখন দেখি আকাশ সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই ও আমার দিকে এগিয়ে এলো। ওর চোখে মুখে কোনো অনুশোচনার চিহ্ন নেই, বরং একটা জেদ কাজ করছে। ও আমার পথ আটকে দাঁড়িয়ে বলল, ভাবি, কাল রাতে এমন করলে কেন? আমি তো শুধু তোমার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম। আমি রেগে গিয়ে বললাম, আমার সাথে তোমার কোনো কথা থাকতে পারে না, আর কখনো এমন করার চেষ্টা করবে না। আকাশ হাসল, তাই বুঝি? কিন্তু আমি যদি বলি আমার কাছে তোমার এমন কিছু গোপন কথা আছে যা জানাজানি হলে তোমার এই বাড়িতে থাকা মুশকিল হয়ে যাবে? ওর কথা শুনে আমার বুকের ভেতরটা আবার ধরাস করে উঠল। কি বলতে চায় ও? আমার কোন গোপন কথার কথা বলছে? আমি তো এমন কিছু করিনি। আমার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম, উত্তর খোঁজার চেষ্টা করলাম। আমার মনে হলো যেন আমি একটা গভীর ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ছি। আকাশের মুখে ওরকম একটা কথা শুনে আমার মনে হচ্ছিল যেন কেউ আমার পায়ের নিচ থেকে মাটিটাই সরিয়ে নিয়েছে। আমার কোনো গোপন কথা? আমি তো এমন কিছু করিনি যা জানাজানি হলে আমার সম্মানহানি হতে পারে।
আমার মাথাটা মুহূর্তের জন্য ফাঁকা হয়ে গেল। আমি ওর চোখের দিকে সরাসরি তাকিয়ে বললাম, কি বলতে চাও তুমি? পরিষ্কার করে বলো। আমার গলার স্বরটা হয়তো একটু বেশিই কেঁপে গিয়েছিল, কারণ আকাশ তা দেখে মুচকি হাসল। ওর সেই হাসিটা আমার বুকে ছুরির মতো বিঁধল। ও আমার আরও একটু কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, সব কথা কি এখানে বলা যায় ভাবি? সময় হলে নিজেই জানতে পারবে। শুধু এটুকুই মনে রেখো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু। ও কথা শেষ না করেই আমার পাশ কাটিয়ে ছাদ থেকে নেমে গেল। আমি সেইখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আমার মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খেতে শুরু করলো। আকাশ কিসের কথা বলছে? ও কি আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে? কিন্তু কি নিয়ে? আমার তো কোনো দুর্বলতা নেই। হঠাৎ আমার মনে পড়ল তপুর কথা। কাল রাতে যা কিছু হয়েছে তপু তো সবটাই শুনেছে। ও যদি কাউকে কিছু বলে দেয়? কিন্তু আকাশ তো তপুর মামা, তপু কেন ওর বিরুদ্ধে কিছু বলবে? নাকি পুরো ঘটনাটাই অন্যরকম? আকাশ কি আমাকে ইচ্ছে করে ভয় দেখাচ্ছে যাতে আমি ওর প্রস্তাবে রাজি হয়ে যাই? সেই দিনটা আমার জন্য যেন একটা দুঃস্বপ্নের মতো কাটল। আমি সারাক্ষণ একটা অজানা আতঙ্কে ভুগতে লাগলাম। বাড়ির সবার সাথে হাসি মুখে কথা বলছি, বিয়ের কাজে সাহায্য করছি, কিন্তু আমার ভেতরটা ভয়ে আশঙ্কায় কুঁকড়ে আছে। আমি বারবার আকাশের চোখের দিকে তাকানোর চেষ্টা করছিলাম, ওর মনের ভিতরটা পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু ওর মুখটা ছিল ভাবলেশহীন। রাতের বেলা আমার সেই ছোট্ট স্টোর রুমে ঘুমোতে যাবার সময় আমার পা দুটো যেন চলছিল না। আমার মনে হচ্ছিল যেন আমি কোনো দাবানলে পা দিতে যাচ্ছি, কিন্তু আমার কিছু করার ছিল না। তপু আগের মতোই আমার সাথে সেই ঘরে শুতে এলো। ওর মুখটাও কেমন যেন থমথমে। সেই রাতে আমি ঘুমোনোর ভান করে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। আমার কান দুটো সজাগ ছিল। আমি অপেক্ষা করছিলাম, আজ রাতেও কি আকাশ আসবে? আমার মন বলছিল ও আসবেই। রাত গভীর হলো, বিয়ের বাড়ির কোলাহল ধীরে ধীরে কমে এলো। ঠিক আগের রাতের মতোই মাঝরাতে আবার সেই শব্দটা হলো, খটখট। এবার আর আমার ভয় করল না, বরং একটা তীব্র রাগ এসে আমার শরীরটাকে গ্রাস করল। আমি ভাবলাম আজ এর একটা হেস্তনেস্ত করতেই হবে। আমি চৌকি থেকে নামার আগেই তপু উঠে বসল। ও ফিসফিস করে আমাকে বলল, মামি তুমি শুয়ে থাকো, আমি দেখছি। আমি অবাক হয়ে গেলাম, কালকের ভীতু ছেলেটা আজ এত সাহস পেল কি করে? আমি কিছু বলার আগেই তপু পা টিপে টিপে জানালার কাছে চলে গেল। ও জানালাটা একটুখানি ফাঁক করে বাইরে উকি দিল। তারপর আমার দিকে ইশারায় যা দেখালো তাতে আমার বিস্ময়ের সীমা রইল না। ও আঙুল দিয়ে দুটো সংখ্যা দেখালো, 2। তার মানে বাইরে দুজন লোক দাঁড়িয়ে আছে। আমার বুকটা আবার ধরাস করে উঠল। দুজন? তাহলে আরেকজন কে হতে পারে? আকাশ তো একা ছিল, তাহলে কি ওর সাথে আরও কেউ আছে? তপু আবার আমার কাছে ফিরে এলো। ওর মুখটা ভয়ে সাদা হয়ে গেছে। ও আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, মামি ছোট মামার সাথে আরেকজন আছে, আমি চিনতে পারছি না, কিন্তু ওরা কি যেন বলাবলি করছে। আমার মাথায় কিছুই ঢুকছিল না। এই মাঝরাতে আকাশ আরেকজনকে সাথে নিয়ে আমার ঘরের জানালায় কি করছে? ওদের উদ্দেশ্যটা কি? ওরা সত্যি আমার কোনো ক্ষতি করতে চায়? আমি তপুকে ইশারায় চুপ থাকতে বললাম। আমরা দুজনেই কান পেতে ওদের কথা শোনার চেষ্টা করতে লাগলাম। বাইরে থেকে চাপা গলার আওয়াজ ভেসে আসছিল, একটা কণ্ঠস্বর আকাশের, কাজটা কি ঠিক হবে আকাশ যদি ভাবি চিৎকার করে? আর আরেকটা অচেনা কণ্ঠ বলল, আরে কিছু হবে না, তুই শুধু দরজাটা খোলানোর ব্যবস্থা কর, বাকিটা আমি সামলে নেব। তোর ভাবির ওই গয়নাগুলো একবার আমার চাইই চাই। এই কথাগুলো শুনে আমার সারা শরীর যেন অবশ হয়ে গেল। ওই গয়নাগুলো কিসের কথা বলছে ওরা? আমার গলা শুকিয়ে গেল। আমি তপুর দিকে তাকালাম। ওর দুটো চোখও ভয়ে বিস্ফারিত। আমি বুঝতে পারলাম আজ রাতে আমার সম্মান বাঁচানো মুশকিল হয়ে যাবে। আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু কি করব? চিৎকার করলে বাড়ির সবাই জেনে যাবে। আমার সম্মান তো যাবেই, সেই সাথে বিয়েটাও ভেঙে যেতে পারে। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি তপুকে ইশারায় আমার ফোনটা আনতে বললাম। ও খুব সাবধানে আমার ফোনটা এনে দিল। আমি কাঁপা কাঁপা হাতে আমার সেজ ভাসুর সাগরের নম্বরে ডায়াল করলাম, কিন্তু ফোন করার সাহস পেলাম না। যদি ওরা আওয়াজ পেয়ে যায়? আমি সাগরকে একটা মেসেজ টাইপ করলাম, ভাইয়া খুব বিপদ, এক্ষুনি রান্নাঘরের পাশে স্টোর রুমে এসো, প্লিজ, কাউকে কিচ্ছু না বলে একা আসবে। মেসেজটা পাঠিয়ে দিয়ে আমি আর তপু নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলাম। প্রতিটা মুহূর্ত যেন এক একটা ঘন্টার মতো মনে হচ্ছিল। বাইরে থেকে তখনও চাপা গলার আওয়াজ আসছিল। ওরা হয়তো অধৈর্য হয়ে উঠছে।
আমার মনে হচ্ছিল সাগর ভাইয়া আসার আগেই যদি ওরা দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সাগর ভাইয়াকে মেসেজটা পাঠিয়ে আমি আর তপু যখন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিলাম, সেই মুহূর্তগুলো ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময়। বাইরে আকাশ আর তার সঙ্গীর চাপা কথাবার্তা আমার কানে যেন বিষের মতো বিঁধছিল। ওরা যে কোনো মুহূর্তে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়তে পারে, এই ভয়ে আমার হৃৎপিণ্ডটা গলার কাছে এসে আটকে গিয়েছিল। হঠাৎ বাইরে থেকে পায়ের আওয়াজ পেলাম, কিন্তু সেটা জানালার দিক থেকে নয়, বারান্দার দিক থেকে। আমি আর তপু একে অপরের দিকে তাকালাম। সাগর ভাইয়া কি এসেছে নাকি অন্য কেউ? আমার কপাল দিয়ে ঘাম ঝরতে শুরু করলো। কয়েক মুহূর্ত পরেই দরজায় খুব মৃদু টোকা পড়ল। ভাবি, আমি সাগর, দরজাটা খোলো। সাগর ভাইয়ার গলা শুনে আমার প্রাণ যেন ফিরে এলো। আমি প্রায় দৌড়ে গিয়ে দরজার খিলটা খুলে দিলাম। সাগর ভাইয়া ভেতরে ঢুকেই দরজাটা আবার সাবধানে বন্ধ করে দিলেন। ওর চোখে মুখে রাজ্যের চিন্তা আর প্রশ্ন। ও ফিসফিস করে বলল, কি হয়েছে ভাবি? সব ঠিক আছে তো? তোমার মেসেজ পেয়ে আমি... ওকে কথা শেষ না করতেই আমি জানালার দিকে ইশারা করলাম। বললাম, ওখানে আকাশ আর তার সাথে আরেকজন কে যেন আছে, ওরা খুব খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে। সাগর ভাইয়া সবটা শুনে অবাক হয়ে গেলেন। ওর কপালে ভাঁজ পড়ল। ও কিছু না বলে পা টিপে টিপে জানালার কাছে গেল। জানালাটা সামান্য ফাঁক করে বাইরে উকি দিয়েই ওর চোখ দুটো রাগে লাল হয়ে গেল। আমি ওর চাপা গর্জন শুনতে পেলাম। সাগর ভাইয়া আমাদের দিকে ইশারায় চুপ থাকতে বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি বুঝতে পারলাম ও পেছনের দরজা দিয়ে বাড়ির বাইরে যাচ্ছে ওদেরকে হাতে নাতে ধরার জন্য। এর ঠিক কয়েক সেকেন্ড পরেই বাইরে থেকে একটা প্রচণ্ড হট্টগোলের আওয়াজ পেলাম। প্রথমে আকাশের আর্তনাদ, তারপর আরেকজনের চিৎকার। কে রে তোরা, এখানে কি করছিস? সাগর ভাইয়ার রাগী গলা ভেসে এলো। মুহূর্তের মধ্যে বাড়ির সব আলো জ্বলে উঠল। সবাই হইচই করতে করতে বেরিয়ে এলো। আমি আর তপুও ঘর থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে যা দেখলাম তাতে আমি হতবাক। সাগর ভাইয়া আকাশের কলার ধরে রেখেছে, আর তার সাথে থাকা লোকটাকে আমাদের বাড়ির দুজন কাজের লোক ধরে রেখেছে। লোকটাকে দেখে আমি চিনতে পারলাম না, কিন্তু আমার শাশুড়ি আর শ্বশুরমশাই তাকে দেখেই চমকে উঠলেন। লোকটা ছিল আকাশের সেই দালাল বন্ধু, যে ওকে ইউরোপ পাঠানোর নাম করে টাকা নিয়েছিল। পরে যা জানা গেল তা আরও ভয়ঙ্কর। আকাশ সেই টাকা শোধ করার জন্য আর নেশার টাকার জন্য এই বন্ধুর সাথে মিলে বাড়িতে চুরি করার পরিকল্পনা করেছিল, আর ওদের মূল লক্ষ্য ছিল আমার গয়না। আকাশ ভেবেছিল আমাকে ভয় দেখালে বা আমার সম্মানহানির হুমকি দিলে আমি ভয়ে সব গয়না ওদের হাতে তুলে দেব। শ্বশুরমশাই রাগে দুঃখে লজ্জায় ভেঙে পড়লেন। তিনি আকাশকে কষে একটা চড় মারলেন। আমার শাশুড়ি কান্নায় ভেঙে পড়লেন। বিয়ের বাড়িতে এমন একটা কেলেঙ্কারি হবে তা কেউ ভাবতেও পারেনি। সেই রাতেই পুলিশ এসে আকাশ আর তার বন্ধুকে ধরে নিয়ে গেল। পুরো ঘটনাটা বাড়ির মধ্যে চাপা দেওয়ার অনেক চেষ্টা করা হলো, কিন্তু যা রটে তা তো কিছুটা ঘটেই। বিয়ের আনন্দটা কেমন যেন ফিকে হয়ে গেল। বিয়ের পর আমি ইমনকে সবটা খুলে বলেছিলাম। ও শুনে খুব কষ্ট পেয়েছিল, কিন্তু আমাকে কোনো দোষ দেয়নি, বরং আমাকে সাহস জুগিয়েছিল। বলেছিল, তুমি যা করেছো ঠিক করেছো তানিয়া, আমি তোমার পাশে আছি। আর তপু, সেই রাতের পর থেকে ছেলেটা যেন আমার আরও কাছের হয়ে গেল। ও যদি সেদিন রাতে সাহস করে আমাকে সাহায্য না করত, তাহলে হয়তো আমার জীবনে আরও বড় কোনো বিপর্যয় নেমে আসতে পারত। ও আমার কাছে শুধু ভাগ্নেরাই, আমার ছোট ভাইয়ের মতো হয়ে গেল। মাঝে মাঝে আমি ভাবি, জীবনটা কত অদ্ভুত, তাই না? কখন কিভাবে কোন মোড়ে এসে যে কি হয় তা কেউ বলতে পারে না। আমার সেই রাতের অভিজ্ঞতা আমাকে শিখিয়েছিল বিপদে ভয় না পেয়ে সাহস করে পরিস্থিতি মোকাবিলা করতে হয়। তবে ওই রাতের ঘটনার একটা মজার দিকও আছে। পরের দিন সকালে যখন আমার ননদ আমাকে জিজ্ঞাসা করলেন, বৌমা, রাতে কোনো অসুবিধে হয়নি তো? আমি তপুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলেছিলাম, না মা, তপু খুব শান্ত হয়ে ঘুমিয়েছে। আমার কথা শুনে তপুর কান দুটো লজ্জায় লাল হয়ে গিয়েছিল। সেই রাতের পর থেকে তপু আর কখনো আমার পাশে ঘুমানোর বায়না করেনি। হয়তো সে বুঝে গিয়েছিল, কিছু কিছু রাত শুধু ঘুমানোর জন্য হয় না, কিছু রাত মানুষকে সারা জীবনের জন্য অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। তোমরা হয়তো ভাবছো এরপর কি হলো, আকাশের কি হলো, ইমন কি দেশে ফিরেছিল? সেই গল্প না হয় আরেক দিন করা যাবে। আজ এটুকুই বন্ধুরা। আমার জীবনের এই কঠিন সময়ের গল্পটা তোমাদের সাথে ভাগ করে নিতে পেরে আমার খুব হালকা লাগছে। তোমরা সবাই নিজের খেয়াল রেখো। আমার চ্যানেল ভয়েস অফ জেরিনের সাথে থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো কাহিনী নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো। ধন্যবাদ।